নকআউট পর্বে আর্জেন্টিনার শুরুর দিনে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম ম্যাচ প্রতিবেদনে, যেখানে আসলে বলা হচ্ছিল কেমন সিচুয়েশন আছে বা কেমন অবস্থা। নকআউট ম্যাচ মানেই একটা বাড়তি চাপ, তবে আসলে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই অসম লড়াইটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে কেপ ভার্দে যেভাবে ম্যাচটা আসলে ভাবছে বা তারা চিন্তা করছে যে গ্রুপ স্টেজে তারা তিনটা ম্যাচে কিন্তু ড্র করে তারা এই পর্যায়ে এসেছে এবং কি একটা ম্যাচও হারেনি। সেখানে আর্জেন্টিনার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ তারা অবশ্যই দিবে, কিন্তু আসলে আপনি যেটা বলছিলেন অসম লড়াই, যেখানে কেপ ভার্দের র্যাঙ্কিং থেকে বিবেচনা করলে, স্কোয়ারের ডেপথ থেকে বিবেচনা করলে আর্জেন্টিনা অনেক দূর, অনেক ফার এগিয়ে আছে। সেখানে আসলে ম্যাচটা অসম লড়াই হবে। হয়তোবা আর্জেন্টিনা 3 বা 4 গোলে এগিয়ে থাকবে, এগিয়ে থেকে ম্যাচ শেষ করবে, তবে কেপ ভার্দে কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং শুধুমাত্র র্যাঙ্কিং এর কথা বলছিলেন, তবে যদি আমি আয়তনের কথাও বলি, ঢাকার অনেক নির্বাচনী আসনের থেকে হয়তো কেপ ভার্দের জনসংখ্যা কম, যদিও বা আজকে জনসংখ্যায় অনেক কম, আয়তনে অনেক কম। সেই জনসংখ্যা সম্ভবত আজকে বেড়ে যাবে যখন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে নামবে। তখন হয়তো ব্রাজিলিয়ান সমর্থকদের, ব্রাজিলিয়ান, পর্তুগিজ সমর্থক বা রোনালদো সমর্থক যারা আছেন, ঢাকা থেকে আসলে তাহলে অনেক সাপোর্ট পাচ্ছে, বা বাংলাদেশ থেকে অনেক সাপোর্ট পাচ্ছে। কেপ ভার্দে শুরু থেকে সাপোর্ট পেয়ে আসছে। যখন একটা নেশন, যখন ছোট নেশন, যখন ফুটবলে বড় কিছু করে, তখন মানুষের সিম্পিথি কাজ করে। সেই সিম্পিথিটা আসলে কেপ ভার্দে পাচ্ছে এবং পুরো ওয়ার্ল্ড থেকে কিন্তু আসলে কেপ ভার্দে পাচ্ছে। তারা মিডিয়া যে একটা হাইপ, বজিনার কথা বলতে হবে, বজিনা আসলে এখন এই মুহূর্তে হয়তো তিনি দ্বিতীয় কিংবা তৃতীয় চলে গেলেন, যেখানে সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ার অনেক বেশি। ম্যানুয়েল নয়্যারের পরে তিনি হয়তো অবস্থান করছেন সেখানে। আসলে পুরো বিশ্বের নজরটা কিন্তু এই ম্যাচটার উপর থাকবে আসলে, যেখানে আসলে আন্ডারডগ হয়ে একটা দল যখন টুর্নামেন্টে ঢুকে এবং টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট বা রানিং বা কারেন্ট চ্যাম্পিয়নদের সাথে তারা লড়াই করে, আসলে এই ম্যাচটা সবার আসলে আকর্ষণের কেন্দ্রে থাকবে। আন্ডারডগ তো একটা তকমা, কিন্তু যদি আমি ফাহিম বলি যে 3 সপ্তাহ আগে যে দেশের অস্তিত্ব সম্পর্কেই মানুষ জানতো না, 3 সপ্তাহ পরে এসে তাদের গোলকিপার ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সড পারসন অন সোশ্যাল মিডিয়া, এবং তার পাশাপাশি কেপ ভার্দে নিয়ে সমালোচনা করছে গতকালকে, যখন তারা বিশ্ব চ্যাম্পিয়নদের বা প্রতিপক্ষ হওয়ার আগে যে প্রি ম্যাচ কনফারেন্সটা থাকে, সেখানে আমরা দেখেছি গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি, গোটা দুনিয়া জুড়ে আলোচনা করছে। কেপ ভার্দের জন্য হয়তো তাদের স্বপ্নটা পূরণ হয়ে গেছে, তবে আর্জেন্টিনার সামনে কিন্তু অনেক বড় একটা লড়াই, তারা একটা বড় অঘটনের জন্ম দিতে পারে যদি এখানে তারা পা হরকায়। এবং যেমনটা আমাদের কাছে একটা প্রবাবল 11 রয়েছে আর্জেন্টিনার, যেখানে আসলে দেখা যাচ্ছে যে মেসি আবারও ফার্স্ট 11-এ ফিরবে। 9টা পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া ম্যাচের পরে, এবং যে ফরমেশনটা স্ক্যালোনি সব বরাবরই পছন্দ করে, সেই ফরমেশনটাই দেখা যাবে। হয়তো মেসি আর একটু ডিপে এসে খেলবে এবং ওই আগের মতনই অ্যাপ্রোচটা দেখা যাবে। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কেপ ভার্দের 11টা নিয়ে। কেপ ভার্দে যেভাবে আসলে ডিফেন্ড করে, স্পেনের এগেইনস্টে আমরা দেখেছি, স্পেনের এগেইনস্টে, সৌদি আরবের এগেইনস্টে, এক্স্যাক্টলি উরুগুয়ের এগেইনস্টে আসলে ডিফেন্সিভলি কেপ ভার্দে কিন্তু অনেক এগিয়ে ছিল। যখন উরুগুয়ে যখন একটা গোল দিয়ে দেয়, তখন আসলে কেপ ভার্দে কিন্তু হাল ছাড়েনি। যখন উরুগুয়ে যখন ম্যাচটা সমতায় আনে, তখন হচ্ছে যে আমরা দেখেছিলাম আসলে কেপ ভার্দের ফুটবলাররা নিচে নেমে এসেছিল, তারা সবাই একসাথে উপরে উঠে একসাথে নিচে নামে। আসলে এই জিনিসটা কেপ ভার্দেকে এগিয়ে রাখে। তাদের মেন্টালিটি কিন্তু আসলে হাল না ছাড়ার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটা তারা মাঠে বহন করে। এবং যেভাবে দেখাচ্ছে যে 4-1-4-1, কিন্তু এই ফরমেশনটা কিন্তু ভাবে থাকে না। আমরা স্পেনের এগেইনস্টেও দেখেছি কখনো ডিফেন্স লাইনে 6 জনের মানুষ 6 জন এসে চলে আসতেছে, মিডফিল্ড থেকে পিনা এসে হেল্প করছে, এবং তারা কিন্তু সেই জায়গাটা দেয়নি, এবং স্পেনকে দেখেছি কিভাবে তারা ভুগেছে। এই কেপ ভার্দের কিন্তু আপনি যদি দেখেন, বেশিরভাগ ফুটবলার কিন্তু ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকে। তারা যেহেতু এটা পর্তুগিজের একটা উপনিবেশিক জায়গা ছিল আসলে কেপ ভার্দে পুরোটা, সেখানে আসলে পর্তুগিজদের যেই ফুটবলার, পর্তুগালের যে ক্লাবগুলো রয়েছে, সেখানে তারা মূলত বেশি খেলেন। এছাড়া নেদারল্যান্ডস কিংবা ফ্রান্সের কয়েকটি ক্লাবেও এবং এই বিশ্বকাপের পরে হয়তো আরো অনেক ক্লাবে আমরা দেখব। তবে কারণ বিশ্বকাপটা আসলে বিগ একটা মঞ্চ, যেখানে আসলে প্লেয়াররা নিজেদের ক্লাবগুলোর নজর কাড়ে, অন্যান্য যারা আছেন, এজেন্ট যারা আছেন, তাদের নজর কিন্তু আসলে এইসব প্লেয়ারদের উপর থাকে অবশ্যই। এবং যেমনটা বলছিলাম আর কি, আমি আরেকটু ইন্টারেস্টিং একটু কথা বলি। কেপ ভার্দের প্রেসিডেন্টও কিন্তু আসলে এই ম্যাচটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ তিনি বলেছেন যে আসলে মেসিকে স্পেশাল তারা জার্সি উপহার দিবে এবং এই ম্যাচটা তারা খেলতে পেরে খুবই সম্মানিত। একই সঙ্গে তিনি বলেছেন যে আসলে ম্যাচটা কিন্তু কেপ ভার্দে ছাড়বে না, এবং কি তার প্রেডিকশন হচ্ছে যে কেপ ভার্দে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে আসলে তারা রাউন্ড অফ 16-এ যাবে। যদিও স্বপ্নটা একটু বড়, তবে আসলে স্বপ্ন দেখতে তো আসলে কোনো মানা নেই। এবং আমরা লিওনেল স্ক্যালোনির কথা শুনছিলাম, সে বলছিলেন যে কেউ যদি মনে করে কেপ ভার্দে সহজ প্রতিপক্ষ হবে, সেটা কিন্তু আসলে তার ভুল ধারণা। এবং লিওনেল স্ক্যালোনি যখন কেপ ভার্দের এগেইনস্টে ডাগে উঠে দাঁড়াবেন, তার জন্য একটা স্মরণীয় মোমেন্ট, সেঞ্চুরি করতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনার ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট ম্যাচেস সে কোচিং করাচ্ছেন, এবং তার জয়ের হারটা দেখলে কিন্তু খুবই ঈর্ষণীয়। যেখান থেকে সে দলটাকে পিক করেছিল 18 রাশিয়া ওয়ার্ল্ড কাপের পরে, একজন
mentoring coach ডেভাস্টেটিং হিসেবে। একটা দল ছিল, Exactly. দলের মধ্যে ভাঙা চোরা কিংবা তারা 18 ওয়ার্ল্ড কাপে যেভাবে আসলে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে এবং একটা revolution আর্জেন্টিনা টিমে এনেছেন এবং এনেছেন। মেসির মধ্যেও সেই রেভলিউশন আমরা দেখেছি। Revolutionটা দেখতে পাচ্ছি। স্ক্যালোনির আগে যখন মেসি 128 ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা জার্সিতে, সেখানে মাত্র 65 গোল, সেখানে স্ক্যালোনি আসার পরে কিন্তু টোটালি একটা ডেভেলপমেন্ট আমরা দেখেছি এবং তার ক্যারিয়ারে যে একটা দাগ ছিল ন্যাশনাল টিমের হয়ে অর্জনের সীমাবদ্ধতা, মেসি কিন্তু সেটাও আসলে উতরে গেছেন। স্ক্যালোনিকে কিন্তু আমার মনে হয় যে স্ক্যালোনি কিন্তু সেভাবে খুব একটা রেট করা হয় না এই আর্জেন্টিনা সাকসেসের পেছনে। খুবই সাইলেন্ট একজন কোচ, সবসময় আসলে আমরা যখন তাকে ডাগ আউটে দেখি খুব নীরবে দাঁড়িয়ে থাকেন, ম্যাচ অ্যাজাম্পশন করেন, ম্যাচ বুঝেন এবং সেই অনুযায়ী আসলে প্লেয়ারদের। আর মেসির কথা যেটা বলছিলেন, আসলে মেসিকে লিওনেল স্ক্যালোনি কিন্তু রুম দিয়ে থাকে, মেসি তার নিজের মতো করে যাতে খেলতে পারে সেই রুমটা কিন্তু লিওনেল স্ক্যালোনি দিয়ে থাকেন এবং এই যে অ্যাডভান্টেজটা কিন্তু শতভাগ কাজে লাগায় মেসি। যেটা আমরা যদি গোল সংখ্যাটা আসলে 128 ম্যাচে যেখানে 65 গোল স্ক্যালোনির আগে করেছেন, সেখানে 74 ম্যাচে 58 গোল করেছেন। আসলে এইটাই আসলে পার্থক্যটা গড়ে দেয়।